রশিদ উনি তো একদম ডেমোক্রেট ছিলেন, প্রফেশনালি কাজ করেছেন, বা উনি সম্ভবত ইউএনএও কাজ করেছেন, মানে সেই জায়গাগুলো কনসিডারেশনে আসে কিনা? না, আসতে পারে, যে কোনো কনসিডার আসতে পারে, কিন্তু আপনাকে কিন্তু কতগুলো পলিসি মেনটেন করতে হবে। সেটা হলো, যেমন উনি যখন হয় তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছিল, বিদেশি সিটিজেন হিসাবে করা হয়েছে, কথা হয়েছে, এবং এটা খুবই প্রচলিত বিদেশি সিটিজেন। আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি, আমি জানি না বিদেশি সিটিজেন কিনা, যদি সত্য হয়, যদি ওই ইস্যুটা থেকেও থাকে ওটা নিশ্চয়ই রিজলভ হয়েছে। না, রিজলভ না হলে টেকনোক্র্যাট বোধহয় নেওয়া যাবে। রিজলভ হওয়ার, শুনেন, আমেরিকান সিটিজেনশিপ যখন আপনি নেন, সেখানে আমেরিকান সিটিজেনশিপ আপনি বলে দিলেন আমি নিব না, আর এরকম কোনো সিস্টেম না। কাজে এটা তো আলোচনা হয়েছে, এবং এই আলোচনা আমি শুনেছি যে কোনো মন্ত্রী ইভেন টেকনোক্র্যাটও যদি হয়, সেক্ষেত্রে এইরকম দ্বৈত নাগরিকত্বের জায়গা থেকে নিতে পারে শপথ, মানে এরকম আইনের জায়গা না, আইনের জায়গায় সেটা যদি আপনি আইন বলেন, আইনের সঙ্গে কিন্তু আপনি অন্য বাস্তবতাও দেখতে হবে। আমাদের সংবিধানটা কিন্তু ওই একটা আর্টিকেল দেখলে হবে না, হোল স্পিরিটটা দেখতে হবে। আপনাকে বলা হয়েছে সংবিধানের হোল স্পিরিটের মধ্যে একটা কি, সংসদ হইলো আইন প্রণয়ন করবে, ঠিক আছে? তো সংসদ আইন প্রণয়ন করবে, ওই আইনের উপর বেস করে রাষ্ট্র চলবে। এখন সংসদে সেখানে ডিসকোয়ালিফিকেশন বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি বিদেশি নাগরিক হতে পারবেন না। কারণ কি, আমার দেশের আইনটা যেন আমার দেশের মতো হয়, কেউ যেন ওখানে পুশ করে অন্যদিকে না নিতে পারে। অতএব আপনি যদি সংসদ সদস্য হিসাবে আপনার যে ক্ষমতাটা, সেখানে টেকনোক্র্যাট আবার দেওয়া হয়েছে ওই কারণেই, কিন্তু ওখানে কিন্তু বলা হয় না যে বিদেশিরা, কেন একটা ল্যাঙ্গুয়েজ আমার যেহেতু ওখানে আছে, অতএব আপনি টেকনোক্র্যাটের ব্যাপারে এটা প্রযোজ্য না, ওইটা কিন্তু সংবিধানে স্পষ্ট করে বলা নাই। এবং এই স্পষ্ট করে বলা না দেখে কিন্তু আমরা ব্যাখ্যাটা এইভাবে নেব, সংবিধান আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে, কোনো বিদেশি নাগরিক কোনোভাবেই সরকার, তাহলে তো এটা নিশ্চয়ই রিজলভ হয়েছে। এবং রিজলভ হয়েছে কিনা আমি জানি না, রিজলভ হলে তো ভালো কথা, হওয়ার কথা না। আমি তো এটা নিশ্চিত করে বলতে পারবো না, এটা এই বক্তব্যের পরে হয়তো ওনারাও করবেন সেটা। কারণ এখানে দেখেন গত সরকারের সময় কিন্তু এটা সমস্ত রাজনৈতিক দল, আমরাও বলেছি, অনেকেই বলেছে, 16 জন বিদেশি পাসপোর্ট হোল্ডার তারা এখানে এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছে, এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এখন কথা হলো যে এখন তারা হয়তো অনেক ভালো কাজ করে দিল, কিন্তু সেটা তো প্রশ্ন না। আপনি যদি লিগ্যাল ইস্যুটা দেখেন, লিগ্যাল ইস্যু হলো যে বিদেশি নাগরিকটা এখানে সেই ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে জড়িত হতে পারবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় তো একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু না, রাষ্ট্র কোন দিকে যাবে এই পলিসি মেকিংটাই তো সে করবে। তো পলিসি মেকিংটা যদি সে যদি বিদেশি নাগরিক হয়ে থাকে, তাহলে পলিসি মেকিং ক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়বো, এবং সেই পিছিয়ে পড়ার কারণ থাকতে পারে। এখন এখানে সেই ক্ষেত্রে নিশ্চয়ই বিএনপি যখন তাদেরকে নিয়োগ করছেন, ওইটা তো তাদের ব্যাপার, তারা ওই খবরটা নিয়েছেন কিনা, বা কিভাবে নিয়েছেন, বা কোন পদ্ধতিতে আসছে, এইটা ছাড়া আমি অ্যাজ এ হোল বলবো, অন্যদিকে যে সিলেকশনগুলো হয়েছে, তারা তাদের ফিল্ড লেভেলে যারা এসছেন বিএনপির সঙ্গে, তারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করেছেন, সেইটা দেখেছেন। রাজনৈতিক নেতা ধরেন এই যে অনেকেই তো 2 জন এমপি মনে হয় বিএনপির আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগে জয়েন করছিল, তাই না? শাহজাহান ওমর আর একজন। তো এই অন্য যারা সিনিয়র আছেন কেউ কিন্তু জান নাই, তো সেই সিনিয়রিটি যারা দীর্ঘদিন কন্ট্রিবিউট করেছেন সেগুলা। আর ম্যাডাম যেটা বলছেন ওই জায়গাটা একটু বলি আমি, সেটা হলো দেখেন, যখন মন্ত্রী হবে, তখন মন্ত্রী হওয়ার পরে মন্ত্রণালয়টা ওই যিনি ওখানে বসেন, ওই মন্ত্রণালয়টা কিন্তু ওনার সারা বাংলাদেশের। অতএব উনি যদি আপনার পটুয়াখালী থেকে হয় বা যে জায়গা দিয়ে হোক, ওনার পরিকল্পনা থাকে টেবিলে হোল বাংলাদেশ। অতএব সেক্ষেত্রে যদি ওই অন্য কোনো জায়গার মন্ত্রী নাও থাকে, এটা রাজনৈতিকভাবে অনেকে বলে, ডিমান্ড করে আমার এলাকায় মন্ত্রী কম কেন, ইয়ে কেন, কিন্তু আমি এটাকে বিশ্বাস করি না। আমি মনে করি যোগ্য মিনিস্টার যখন হবে, সে যখন টেবিলে বসবে, তার মানে বাংলাদেশের যে পরিকল্পনা আসবে, এগ্রিকালচার হোক, অর্থ হোক, সবই হোক, সে তো বাংলাদেশ নিয়ে চিন্তা করবে, হলিস্টিক করবে। তবে হ্যাঁ, ওইটা হইতে পারে, সেটা হলো যেটা আমরা এর আগে সরকারের সময় দেখেছি, এলজিডি মিনিস্টার হয়তো ধরেন ওনার এলাকায় উনি কত 200 কোটি না কত কোটি টাকার নির্বাচনী ব্যয় করে ফেলছেন, যেহেতু উনি পরে নির্বাচন করবেন, ওইটা তো আবার ইলিগাল, ওইটা তো আমরা সাপোর্ট করতে পারি না। কিন্তু ওইটা ছাড়া যদি ওই রকম কেউ বসে যে বাংলাদেশটা কি সে মনে করে, খুব আমাদের বিরল তা তো নয়, মানে এই ঘটনাগুলোই তো ঘটে একটু বিরল। ধরেন অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে দেখেছেন, কিন্তু এখন একটু ডিফারেন্ট হবে কি শুনেন, অন্য পরিস্থিতির চেয়ে এবারের পরিস্থিতি একটু ভিন্ন রকম। ভিন্ন হলো এই কারণে, কারণ আপনার একটা পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে, পরিবর্তন, মানুষের ডিমান্ড, মানুষের যে চাওয়া, এবং এটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং এ মানুষের প্রেশারও বেড়ে গেছে। এবং সবচেয়ে যে সুবিধাটা হবে সেটা হলো সংসদে একটা স্ট্রং বিরোধী দল সম্ভবত আছে, কারণ তারা কিন্তু নাম্বারে যেটা আছে, এবং তাদের কিন্তু সেই বিশেষ করে জামাতে ইসলাম তো ধরেন একটা খুব স্ট্রং পার্টি, কমিউনিস্ট পার্টির মতো তাদের ক্যারেক্টার। তারা কিন্তু আপনি বিএনপি যদি সব মেম্বারদেরকে ঢাকায় আসতে বলেন, তারা আসবে না, 80% আসবে। আর জামাতে ইসলাম যদি বলে আমার সব মেম্বার এই মুহূর্তে এখানে আসো, সব চলে আসবে। কাজে ওদেরটা কিন্তু কমিউনিস্ট পার্টির মতো। ওদের সেদিক থেকে তারা এবং যারা ইয়াংরা গেছেন,
তারাও তো নিশ্চয়ই এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আসেন, তাদের মাথায় কিছু পরিকল্পনা আছে। অতএব সবকিছু মিলে যদি একটা স্ট্রং বিরোধী দল থাকে, তাহলে যারা আপনার ক্ষমতায় থাকে তারা কিন্তু ইচ্ছামতো ওই রকম ডেভিয়েশন করতে পারে না, কারণ সাথে সাথে এটাকে চ্যালেঞ্জ করতে হয়। আর বাংলাদেশের প্রেক্ষাপট এই অন্তত এই গভর্নমেন্টের সময় আমি মনে করি যে ওই যে 5ই আগস্টের যে একটা পরিবর্তনের যে চেতনা, এই কারণে অনেকেই দুর্নীতি বলেন অন্য অন্য বিষয়গুলোকে, এগুলা কিন্তু অবশ্যই কন্ট্রোল হবে এটা প্রত্যাশা করি। তবে সবচেয়ে বড় ভূমিকা থাকবে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যদি কোনো মন্ত্রীর যদি দেখেন কোনো ব্যাঘাত ঘটছে, ব্যত্যয় ঘটছে, আইনের বাইরে করছে, উনি যদি ইমিডিয়েটলি স্টেপ নেন, তাহলে উনি 5 বছর নিরিবিলি চালাই যেতে পারবেন। কারণ ওই যে স্টেপটা নেওয়ার পরে জনগণের কনফিডেন্সটা বেড়ে যাবে এবং জনগণও মনে করবে ভালো কাজ হচ্ছে, অন্য মন্ত্রীরাও তখন ভালো কাজ করবে। অতএব ওই ধরনের একটা পদক্ষেপ প্রয়োজন হবে, একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।